বিসমিল্লাহির রহমানির রহিম। স্নেহভাজন সভাপতি, উপস্থিত ছাত্র জনতা, আসসালামু আলাইকুম। আজকে একটি দুঃখবহ দিনের স্মৃতিতে আমরা আলোচনায় বসেছি। আজকে দুঃখবহ স্মৃতি এই কারণে যে মাত্র 13 বছরের এক কিশোরী ফেলানী বেগম, তাকে ভারতীয় সীমান্তরক্ষী খনি বাহিনী বিএসএফ নির্মমভাবে গুলি করে শুধু হত্যা করে নাই। এই দিনে 2011 সালে তার লাশটি ঘন্টার পর ঘন্টা সীমান্তের কাঁটাতারের বেড়ায় ঝুলিয়ে রেখেছিল। এমন নির্মম ঘটনা আপনি একমাত্র ফিলিস্তিন ছাড়া পৃথিবীর আর কোথাও দেখতে পাবেন না। ফিলিস্তিনে যেভাবে আজকে শিশু, কিশোর, কিশোরী হত্যা করা হচ্ছে জায়নিস্ট আর্মি কর্তৃক, ঠিক একইভাবে বিএসএফ আমাদের ফেলানীকে হত্যা করেছিল। আপনারা এখানে যারা উপস্থিত আছেন তারা সবাই বয়সে তরুণ। আপনাদের হয়তো সকলের মনেও নাই, কিন্তু ফেলানীর যে আইকনিক ছবিটি আপনারা এখন দেখেন, যেটা সারা বিশ্বে প্রচারিত হয়েছে, বাংলাদেশের পত্রিকার মধ্যে সর্বপ্রথম আমার দেশেই এই ছবিটি প্রকাশিত হয়েছিল 2011 সালে। এটা আপনারা অনেকেই জানেন না, কারণ 2011 সালে দিল্লির দালাল শেখ হাসিনার সরকার ক্ষমতায় ছিল। কাজেই সেই সময় কোনো পত্রিকার সাহস হয় নাই যে ফেলানীর এই ছবিটি তারা ছাপায়। আমার দেশ ছাপানোর পরে অন্যান্য পত্রিকা এই ছবিটি ছাপিয়েছিল সেই সময়। সুতরাং আমরা এটুকুই বলতে পারি যে আমার দেশ কোনো অবস্থাতেই ফ্যাসিবাদের কাছে মাথা নত করে নাই, কোনো অবস্থাতেই ভারতীয় আধিপত্যবাদকে পরোয়া করে নাই। আমাদের যেটা কর্তব্য সেটা আমরা পালন করে গেছি। একটু আগে আমাদের তরুণ বক্তা সে তার বক্তব্যে দীর্ঘ বক্তব্য দিয়েছে এবং সেখানে সে বিভিন্ন সীমান্তের কথা বলেছে। ভারত পাকিস্তান সীমান্তের কথা বলেছে, মেক্সিকো আমেরিকার সীমান্তের কথা বলেছে। পৃথিবীর এমন কোন সীমান্ত নাই যেখানে এরকম ভাবে হত্যাকাণ্ড চালানো হচ্ছে। কোন সীমান্তই নাই। আলাদা করে নাম বলার কোনো প্রয়োজন নাই। যেমন আপনারা জানেন যে দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে কি ধরনের শত্রুতামূলক সম্পর্ক বিদ্যমান, কিন্তু সেখানেও এ ধরনের ঘটনা ঘটে না। যেটা বাংলাদেশে ঘটে যাচ্ছে বিগত 53 বছর ধরে বা 54 বছর ধরে, এখন 75 সাল চলে এসছে। সর্বত্রই সর্বদাই বিএসএফ বাংলাদেশের জনগণের জীবনকে কোনো মূল্য দেয় নাই। তারা বর্ডারে বাংলাদেশের জনগণকে পেয়েছে এবং গুলি করে মেরেছে। এবং আপনাদের জানা দরকার, সর্বক্ষেত্রে যে ভারতীয় ভূমিতে গুলি করা হয়েছে ব্যাপারটা কিন্তু সেরকম নয়। বহু ক্ষেত্রে বাংলাদেশের সীমানার মধ্যে গুলি করে হত্যা করা হয়েছে। যারা বর্ডার এলাকায় থাকেন তারা আপনারা জানেন যে বর্ডার এলাকায় আমাদের কৃষকেরা আছে, তারা সেখানে চাষবাস করেন এবং কৃষিক্ষেত্রে কাজ করার সময় গুলি করে মারা হয়েছে, এরকম ঘটনা এনতা। তাহলে বাংলাদেশের মানুষের জীবনকে মূল্য দেওয়া হয় নাই। কারণটা হলো বাংলাদেশের জনগণের শুধু যে জীবনকে তারা মূল্যহীন মনে করেছে তাই নয়, বাংলাদেশকে তারা রাষ্ট্র হিসাবেই বিবেচনা করে নাই। বাংলাদেশকে তারা একটা উপনিবেশ হিসেবে বিবেচনা করেছে। অনেকে বলেন যে বাংলাদেশকে ভারত তার একটা প্রদেশ হিসেবে বিবেচনা করে। ব্যাপারটা সেরকম নয়। প্রদেশেরও কিছু ক্ষমতা থাকে, প্রদেশের বিরুদ্ধে চাইলেই কিছু করা যায় না। যেটার এক্সাম্পল আপনারা দেখবেন যে প্রায়শই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে দিল্লির প্রধানমন্ত্রীর বাদানুবাদ হয়, ঝগড়াঝাটি হয়। কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর একটা ক্ষমতা আছে, যে ক্ষমতাটা ভারতীয় সংবিধান তাকে দিয়েছে। কিন্তু যখন আপনি কাউকে উপনিবেশ বিবেচনা করবেন, তার তো কোনো ক্ষমতা নাই, তার কোনো অধিকার নাই। সুতরাং বাংলাদেশকে উপনিবেশ হিসেবেই বিবেচনা করে এসছে ভারত এ যাবৎকাল। এবং বাংলাদেশে শেখ হাসিনার শাসনের মাধ্যমে
সেই উপনিবেশকে তারা পাকাপোক্ত করতে চেয়েছিল। এবং 15 বছরেরও কিছু দীর্ঘ সময় বাংলাদেশের রাষ্ট্রের কোনো মূল্য ছিল না, বাংলাদেশের জনগণের কোনো মূল্য ছিল না। কাজেই আমাদেরকে ফেলানির মতো হত্যা করা গেছে। তবে ফেলানি মারা গেছে, কিন্তু ফেলানি একটা প্রতিবাদ স্বরূপ আমাদের সামনে আবির্ভূত হয়েছে, মরে গিয়েও। কারণ ফেলানির যে ছবি, এটা একটা আইকনিক ছবি আমরা বলি, কিন্তু সবচেয়ে বড় কথা এটা বাংলাদেশের মানচিত্রের ছবি। আমি ফেলানির এই ছবির মধ্যে বাংলাদেশের মানচিত্র দেখতে পাই, যে বাংলাদেশের মানচিত্রকে আক্রমণ করে গুলি চালানো হচ্ছে। বিষয়টা আমি এভাবে দেখি, ফেলানি শুধু একটি নাম নয়, ফেলানি শুধু একজন কিশোরী নয়, ফেলানি বাংলাদেশের প্রতিচ্ছবি। তো সেই অর্থে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই দিনে প্রতিবার আমাদের প্রতিজ্ঞা করা উচিত যে আমরা ভারতীয় সম্প্রসারণবাদের বিরুদ্ধে, ভারতীয় হেজেমনির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করে যাব। যে ভারতীয় হেজেমনি আমাদের উপরে প্রভাব বিস্তার করেছিল, বা আমাদেরকে দখল করে রেখেছিল, বা আমাদেরকে উপনিবেশ বানিয়ে রেখেছিল, তাদের ইচ্ছার কিন্তু কোনো পরিবর্তন হয় নাই। একটু আগে আপনারা শুনলেন রাহুল গান্ধীর কথা, এতে আশ্চর্য হওয়ার কিছু নাই। আবারও আপনারা বয়সে তরুণ, হয়তো মনে নাই, ভুলে গেছেন, শেখ হাসিনাকে যে প্রথমবার বিনা ভোটের নির্বাচনে যে ক্ষমতায় বসিয়েছিল বেআইনি ভাবে, কারা বসিয়েছিল? কংগ্রেস সরকার। কারা এসেছিল তখন? সুজাতা সিং। সুজাতা সিং কে ছিল? তৎকালীন মনমোহন সিং এর ফরেন সেক্রেটারি ছিল সুজাতা সিং। এবং সুজাতা সিং বাংলাদেশে এসে বাধ্য করেছিল এরশাদকে নির্বাচনে অংশগ্রহণ করবার জন্য, রীতিমতো হুমকি দিয়েছিল। হুমকি দিয়ে একদলীয় নির্বাচনের ব্যবস্থা করেছিল কংগ্রেস সরকার। কাজেই বাংলাদেশ প্রশ্নে কিংবা দক্ষিণ এশিয়াতে হেজেমনি প্রতিষ্ঠার প্রশ্নে কংগ্রেস এবং বিজেপির মধ্যে কোনো পার্থক্য নাই। এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। কাজেই আপনারা এরকম কোনো ভুল ধারণায় ভুগবেন না যে ভারতে কোনো তথাকথিত সেকুলার, আমি সফট হিন্দু বলি, তথাকথিত সেকুলার কোনো শক্তি ইন্ডিয়াতে নাই। সফট হিন্দু, হিন্দুত্ব অ্যান্ড হার্ড হিন্দুত্ব, এই হচ্ছে পার্থক্য। কংগ্রেস হচ্ছে একটা সফট হিন্দুত্ব দল, আর বিজেপি ইজ এ হার্ড হিন্দুত্ব দল। তাদের মধ্যে ফরেন পলিসি নিয়ে কোনো পার্থক্য নাই। সুতরাং ফরেন পলিসির ব্যাপারে তারা এক থাকবে। কাজে আমাদের লড়াই অব্যাহত রাখতে হবে, এবং সেই লড়াই অব্যাহত রাখতে হলে আপনারা যে ইস্পাত কঠিন দৃঢ়তা দেখিয়েছিলেন, যে ঐক্য দেখিয়েছিলেন 5 তারিখে ওই জুলাই বিপ্লবে, সেই ঐক্য আমাদের যে কোনো মূল্যে ধরে রাখতে হবে। এই ঐক্যে কিন্তু বিভাজন আসবে, এই বিভাজনকে আমাদের পরাজিত করতে হবে।